আবারও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, আবারও কাঠগড়ায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ, যে সংস্থার উপর দেশের চিকিৎসা ব্যবস্থার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব, তাদের যোগ্যতা আজ কোন তলানিতে গিয়ে ঠেকেছে সেই প্রশ্ন সবার, গোটা দেশবাসীর। প্রশ্ন উঠছে, ছাত্রদের জীবন নিয়ে আর কতদিন এই নোংরা ছিনিমিনি খেলা চলবে? কোনো এক অজ্ঞাত প্রভাবশালী চক্রের লোভের খেসারত দিতে গিয়ে 22 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজ ঘোর অনিশ্চয়তার অন্ধকারে। এই লাখো তরুণ স্বপ্নের অপমৃত্যুর দায় আদতে নেবে কে? বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করা এই পরীক্ষার্থীদের মানসিক যন্ত্রণার জবাবদিহি কার কাছে? সবচেয়ে বড় এবং নির্মম প্রশ্ন, পরীক্ষা বাতিলের ধাক্কা সামলাতে না পেরে যে সমস্ত সম্ভাবনাময় ছাত্রছাত্রী অবসাদে নিজেদের জীবনের ইতি টানল, সেই অমূল্য প্রাণগুলোর মূল্য কে দেবে? তাদের বাবা মায়ের শূন্য কোলের দায় কি এড়াতে পারে এনটিএ? এই চরম অনিয়ম আর দুর্নীতির শেষ ঠিক কোথায়? আর কতবার তদন্ত কমিটি গঠন হবে আর আসল অপরাধীরা পার পেতে থাকবে? প্রশ্ন ফাঁসের এই মরণ ফাঁদ থেকে দেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে রক্ষা করা সম্ভব? মেধার এই প্রকাশ্য হত্যালীলা আর কতদিন মুখ বুজে সহ্য করবে ভারতবর্ষ? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। অনেকগুলো প্রশ্ন শুধু আজ আমার মনে নয়, শুধু নিট অ্যাসপাইরেন্টস যারা রয়েছেন তাদের নয়, তাদের অভিভাবকদের নয়, ভারতবর্ষের সচেতন মহলের মানুষদের অনেকের মনে এই প্রশ্নগুলো জাগছে আছে। নিট পরীক্ষা ও ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ দেবাশিস চক্রবর্তী ও বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। দেবাশিস বাবু, এই যে বছরের পর বছর দিন রাত এক করে পড়াশোনা করার পর যখন একজন শিক্ষার্থী জানতে পারে পরীক্ষা বাতিল বা দুর্নীতি হয়েছে, তখন তার মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে যায়, আমরা কি সেটা কল্পনা করতে পারি? এই ট্রমা কি সহজে কাটিয়ে ওঠা সম্ভব বলে আপনি মনে করেন? নমস্কার, আপনাকে এবং আপনার দর্শকদের আমি নমস্কার জানিয়ে আলোচনা শুরু করছি। খুব ক্রিটিক্যাল ইস্যু আজকের আলোচনার বিষয়বস্তু। ইনফ্যাক্ট দিস ইজ নট অনলি দ্য ফার্স্ট টাইম। আমরা বিগত, আমি যদি ভুল না করি, সমসাময়িক কাল 2013 থেকেই কোনো না কোনোভাবে এই পরীক্ষার সাথে এরকম হচ্ছে। আপনি যেটা বললেন যে বাচ্চাদের মনে কি ইম্প্যাক্ট করে, অবশ্যই প্রচন্ড বেদনাদায়ক, হতাশাজনক। কারণ একটা বাচ্চা কতটা যারা সিরিয়াস এক্সপিরিয়েন্ট, তারা যে কি পরিমাণ পড়াশোনা করে, নট অনলি দেম, তাদের সাথে তাদের টিচাররা, তাদের পরিবারের সদস্য বৃন্দরা প্রত্যেকেই এই পরীক্ষার সাথে জড়িত বাচ্চাদেরকে একটু ভালো ওদের ইচ্ছাটাকে পূরণ করার জন্য টিচারদেরও আমি ক্রেডিট দেব। টিচাররা আছেন যারা একটা বাচ্চাকে তৈরি করতে বিভিন্নভাবে সহায়তা করেন। তো আলটিমেটলি যখন গিয়ে দেখবে যে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে বা আপনার পরীক্ষা রদ হয়ে গেছে, একটা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে একটা টেম্পো তৈরি হয়, তারপরে হঠাৎ করে যখন পরীক্ষা দেওয়ার পর এরকম হয়, ওরা তো ডিপ্রেশনে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, খুব ন্যাচারাল। অনেকে অনেক এই ফ্রাস্ট্রেশন সহ্য করতে না পারে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আমরা সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে দেখেছি। তো ঘটনাটা তো অবশ্যই দুঃখজনক। দেখুন, এটা নিয়ে যদি আলোচনা করতে হয় আপনার নিট, যেটা বর্তমানে পরিচালিত এনটিএ দ্বারা, আমরা যদি একটু পেছন ফিরে তাকাই, আগে স্টেট ওয়াইজ এই পরীক্ষাগুলো হতো আর ন্যাশনাল লেভেলে একটা পরীক্ষা হতো। ওটা থেকে নিটে কেন আসতে হলো? আমরা সকলে জানি ওই সময়ে এক এক রাজ্যের এক এক রকম পরীক্ষা হতো। স্টুডেন্টরা তো পার্টিকুলার কোনো একটা রাজ্যের উপর ডিপেন্ড করতো না, তারা অনেকগুলো রাজ্যের পরীক্ষার গুলো দিত। এটা যেমন একদিকে স্ট্রেস ছিল, তারপরে শুধুমাত্র পড়াশোনার স্ট্রেস নয়, ফিনান্সিয়াল স্ট্রেসও ছিল। একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাওয়া, সেখানে এই কোঅর্ডিনেট করে আবার পরীক্ষা দেওয়া। তো এরপরে এই যেটা হতো সিট নিয়ে, যে মেডিকেল সিট নিয়ে একটা বিশাল তখন হতো, যার টাকা বেশি তারা সিটগুলো পেত, একটা সিট স্ক্যাম হতো।
ঠিক আছে, হাইয়েস্ট বিডার যারা ছিল সিটের জন্য তাদের কোনো রকমের টেস্টের ব্যাপার ছিল না, যারা দিত বা যেরকম একটা কম্প্রোমাইজ হতো। তারপর এটা নিয়ে তৎকালীন সময় সরকার এবং শিক্ষাবিদ হতে হয়, এবং আমি যদি ভুল না করি মোস্ট প্রবাবলি 2013 5 মে প্রথম নিট শুরু হয়, এবং এটা তখন সিবিএসসি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওরা এটা পরিচালনা করত। যাই কোনো একটা লিটিগেশন ইয়ে ছিল, এমসিআর থেকে কোনো রকম ইয়ে ছিল, সেই পরীক্ষাটা জুলাই মাসে আদালত এটাকে খারিজ করে দিয়ে পরীক্ষা নেয়। 2014-15-তে আলাদা একটা সংস্থা একটা পরীক্ষা নিত, আমি ঠিক মনে করতে পারছি না, পিএমটি বা এরকম কিছু, ওরা অল ইন্ডিয়া মেডিকেল টেস্ট, এআই প্রি মেডিকেল টেস্ট বলে একটা অল ইন্ডিয়া লেভেলের ওরা নিত। 14-15 ওরা করেছিল, এটাও মানে আলটিমেটলি সিবিএসসি দ্বারাই পরিচালিত হতো। 2016 থেকে আবার নিট শুরু হয় সিবিএসসির আন্ডারে, এবং 2019-এ এনটিএ এটাকে অধিগ্রহণ করে। তো নিটের প্রয়োজনীয়তাটা কি, যদি এই ব্যাপারে আলোচনা করতে হয় আমি সংক্ষেপে বলবো, নিটের পরিচালনা হচ্ছে এই উদ্দেশ্য মাথায় রেখে হয়েছে যে একটা ইউনিফর্ম মেডিকেল এন্ট্রান্স সিস্টেম, মানে এক রাজ্যের এক রকম না হয় গোটা দেশে একটাই পরীক্ষা, সেন্ট্রালাইজড পরীক্ষা, সেন্ট্রালাইজড, আর মূল্যায়নটা যাতে সঠিক হয়, ইভ্যালুয়েশনটা, পরীক্ষার যে উত্তরপত্রের অবশ্যই তার জন্যই সেন্ট্রালাইজ করা হয়েছিল। এখন রাজ্য থেকে আরেকটা ব্যাপার হচ্ছে যে ট্রান্সপারেন্সির জন্য করা হয়েছে। ঠিক আমরা যেটা আপনি বলছিলেন সেটা আমরা জানি, ইতিহাসটা অনেকটাই, যে বিভিন্ন রাজ্যে যখন স্টেট ওয়াইজ ছিল, এই স্টেট এন্ট্রান্স গুলো ছিল, আর সেখানে কিন্তু বিভিন্ন ধরনের স্ক্যাম হতো। আপনি কিছুটা উল্লেখ করেছেন, আমরা মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির কথা আমরা সবাই জানি। এখন এই ধরনের স্ক্যামগুলোকে অ্যাভয়েড করার জন্য সেন্ট্রালাইজড একটা পরীক্ষা শুরু হয়েছিল, কিন্তু নিটের হওয়ার পর তারপর কি হলো, তারপর 21, 24, 26 আমরা কি দেখছি। এখন আসবো আপনার কাছে। মনে হয় এই যে যেখানে 22 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়ে, সেখানে প্রশ্নপত্রের সিকিউরিটি সিস্টেম এত বড় গলদ কিভাবে থেকে যায়, মানে লিকটা ঠিক কোন স্তরে হচ্ছে বলে আপনার মনে হয়, বা আপনার যে স্টাডি সেটা, কারণ একবার আমরা এক এক 2024-এ একরকম শুনেছিলাম, 2026-এ এবার সরাসরি বিভিন্ন কোচিং সেন্টারগুলোকে দায়ী করা হচ্ছে, এবং 2400 কোচিং সেন্টার দায়ী ছিল। কোন জায়গাটা থেকে হচ্ছে মনে হয়, এবং এই বারবার এই নিট পরীক্ষার নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলা কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে বলে আপনি কি মনে করেন? আসলে এক কথায় যদি বলে দেই গাফিলতি, তাহলে ছোট্ট শব্দ একটা ব্যবহার করা হবে। আমি যা খোঁজ নিয়েছি বা আমাদের বন্ধু বান্ধব সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে যা বুঝলাম, এটা আসলে মানে একটা পরীক্ষা 1 বছর হয়ে যাওয়ার পরে এরপরে আর এর কোনো ফিডব্যাক নেওয়া নেই, কোনো কিভাবে পরীক্ষাটা শেষ হলো, রেজাল্ট কি হলো। টোটাল ধরুন 22,76,000 মতো পরীক্ষা বলে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে টোটাল সিট গভর্নমেন্ট লেভেলে 1 লাখ মতো হবে। তো এই যে জায়গাটা সবসময় এখানে একটা সাংঘাতিক একটা কম্পিটিশন থাকে। এই কম্পিটিশনের দায়িত্বটা যারা নিয়েছেন, এই যে এনটিএ, এরা যে দায়িত্বটা নিয়েছেন, এই দায়িত্বটা নেওয়ার পরিপ্রেক্ষিতে এই দায়িত্ব সম্পর্কে তাদের সচেতন হওয়া উচিত ছিল, একেবারেই সচেতন না। এবং 24-এ এই ঘটনাটা ঘটে যাওয়ার এর আগেও হয়েছে, ধরুন বিভিন্ন জায়গায় বিভিন্ন, যদি আমরা এরকম পরীক্ষার কথা যদি ধরি, গত প্রায় ধরো 10-12 বছরে 90খানা মতো হয়েছে, 89-90খানা মতো, 48টার উপরে তো মানে রি এক্সাম হয়েছে। এই যে এবার আবার রি এক্সাম হবে, 24-এও হয়েছে। এই 24-এর ঘটনাটার পরে আরো অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল, হয়নি। তার প্রমাণ হচ্ছে এবারের নিটের এটা কিন্তু একটা আধুনিকতা এসেছে। এবার কিন্তু ওরা এনটিএ প্রায় 4 সপ্তাহ আগে থেকে একটা প্রচারে গেছেন, এই ইনস্টাগ্রামে বিভিন্ন প্রচার করেছে। আধুনিকতা কিসে এসেছে বলছি, যে আমরা প্রস্তুত, 1 মাস আগে থেকে প্রস্তুত, তোমরা নিশ্চিন্ত থাকো, একেবারে নির্ভুল সমস্ত কিছু হবে। তার প্রমাণ হলো, আমি আধুনিকতা এসছে এই কারণে, আগে 2024-এর যেটা হয়েছিল এটা স্ট্রং রুম থেকে হয়েছিল হাজার মাইডিয়াতে। তো এই স্ট্রং রুম, এটা এখন স্ট্রং রুম থেকে হয়নি। এবার যেটা এসেছে এবং সর্বশেষ যেখান থেকে কোশ্চেন পাওয়া গেছে, এটা হচ্ছে একটা আপনার পার্লার। এটা হচ্ছে আধুনিকতা।
ওকে, এই যে পার্লারের যে মালিক ধরা পড়েছে তার এখানে 2024-এর প্রশ্ন পাওয়া গেছে, আচ্ছা, ধরা পড়েছে। এই পার্লার ভদ্রমহিলা, এই মনীষা ওয়াগমার বা এরকম নাম মারাঠি, ওনার যে জায়গাটা থেকে এগুলি পাওয়া যাওয়ার পরিপ্রেক্ষিতে মানে এর রুটটা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। ওকে, যে প্রথম যে জায়গাটায় এসছে, যে প্রথম যে ভদ্রলোক ধরা পড়লেন, এই ভদ্রলোকের পরিবার এটার সঙ্গে যুক্ত। আচ্ছা, এবং 2024-এর পরেও আমি একটা ধারাবাহিক মানে যে তথ্য ওনার সম্পর্কে আমি জোগাড় করেছি এই পরিবারটা সম্পর্কে, মানে অবাক হয়ে যাবেন। এই বিওয়াল পরিবার যেটা যে ধরা পড়েছে যারা, তার এই পরিবারের 5 সন্তান। এই পরিবারের একটা কোচিং সেন্টার আছে, তারা মক টেস্ট দেয়। এই 5 সন্তানের ভেতরে যারা পেয়েছে তারা মক টেস্টে কিন্তু তেমন রেজাল্ট করতে পারেনি। এবং পরবর্তী সময়ে যে পার্সেন্টাইল যেটা হয়েছে, পরবর্তী সময়ে যে পরীক্ষাটা দিয়েছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে এখানের যে ছেলেটা ধরা পড়েছে, বিকাশ নামের যে ছেলেটা, সে মাধ্যমিকে পেয়েছিল 63% আর উচ্চ মাধ্যমিকে পেয়েছিল 55%। আমি যে তথ্যগুলি জোগাড় করেছি এতে দেখা যাচ্ছে 2024-এ সে মাধ্যমিক, বিকাশ 2024-এর নিটে 720-তে 270 পেয়েছিল, ভালো রেজাল্ট করতে পারেনি। এবং কোচিং কেন্দ্রে তার গড় নম্বর ছিল হচ্ছে 384, কোচিং কেন্দ্রে যে পরীক্ষাগুলি হয় এতে। এই বিকাশ 2025-এ নেটে পার্সেন্টাইলের হিসাবে 85.11% পেয়েছে। 85.25-এ আবার পরীক্ষা দিয়েছিল। এবং সোয়াই মাধোপুর নামক মাধোপুরের একটি সরকারি কলেজে সে ডাক্তারি করছে। সে ধরা খেয়েছে কার জন্য? ওর ছোট ভাইয়ের জন্য। ওর এক ভাইয়ের জন্য সে এই কোশ্চেন করতে গিয়েছিল এবং এই ছোট ভাইটা মানে পরীক্ষা দেবে তার জন্য এই প্রশ্ন আনতে গিয়ে প্রশ্ন উঠছে তাহলে 2025-এর পরীক্ষা যদিও সেখানে পাস হয়নি, তাহলে এবারের জন্য কিন্তু সেটাও চলে আসছে। এবং এটার ভেতরে যারা এনকোয়ারি করছেন, আপনি যে প্রশ্নটা করেছেন সেটাতেই চলে যাচ্ছে। আর অনেক কথা বলা যেতে পারে কিন্তু এত সময় পাওয়া যাবে না। এগুলি বলতে খারাপ লাগে কি, এতগুলি ছেলে, 17খানা ছেলে সুইসাইড করেছে। আপনি ভাবতে পারেন, ছেলে মেয়ে মিলে 17খানা অলরেডি গন। এই 17টা ছেলে যে মারা গেল, দায়টা কে নেবে? আমি প্রথম দায়টা যদি কেউ তো নিচ্ছে না, তাহলে ওর বাবা মাকেই দিই। তো এখন কেউ দায়টা নিল না, এদের জন্য খারাপ লাগে। এই জন্য এগুলি নিয়ে কথা বলতে ভীষণ খারাপ লাগে যে এদের কি হবে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় যে এনটিএ এই নিয়ে কিন্তু এখন আর কোনো কথা বলছে না, দায়িত্বটা এনটিএও নিচ্ছে না। কে নেবে? আমি দেবাশিস বাবু ওরা কথা বলছি, তাহলে দায়িত্বটা আমাদের, আমরাই খালি প্রশ্ন উঠছে সেটাই। আপনি প্রশ্ন রাখছেন যে ডাক্তারদের, যে হবু ডাক্তারদের আগামী দিনে স্থান হওয়ার কথা ছিল হাসপাতালে, যারা জীবন বাঁচানোর কথা, এখন তো মনে হচ্ছে তাদের স্থান হলো গিয়ে শ্মশানে গিয়ে। এই মানে যারা এনটিএ এর মাধ্যমে পরীক্ষা না দিয়ে যারা ডাক্তারি করছেন এর আগে, যেটা সিবিএসসির মাধ্যমে যে এন্ট্রান্স গুলি হতো, তাহলে ওরা ডাক্তারই না আসলে, বা তারও আগে যারা স্টেট চুরি করে যারা আসছে তারাই ডাক্তার হচ্ছে নাকি, এটা মেনে নিতে হবে। তাহলে এখানে সবচেয়ে বড় ভয়ানক ব্যাপার যেটা হচ্ছে মনোমিতা, আমরা যখন 2025-এর উপর প্রশ্ন তুলছি, 2025-এ কিন্তু আমরা সেই ছাত্র বা সেই ছাত্রীদের দিকেও আঙুল তুলছি যারা সত্যি পরিশ্রম করে, হার্ডওয়ার্ক দিয়ে, ফোকাস ছিল এবং পড়াশোনা করে তারা কিন্তু পাস করে ডাক্তার পড়ছে। একটা ছোট্ট অংশের জন্য, যারা জালিয়াতি করলো তাদের জন্য সবাই এখন 2024 বা তার আগের যেগুলি হয়েছে, যারা মানে আপনার ইয়েতে ছিল, স্ক্যানারে ছিল, তাদের সম্পর্কে কোনো খোঁজ খবর রাখেনি। সিবিআই কে দেওয়া হবে, তারপরে এনকোয়ারিটা স্টার্ট হবে। এর মাঝে যে রাজ্যগুলির কথা, 5টা রাজ্যের বিষয় চলে এসেছে অলরেডি। এই 5টা রাজ্যের ঘটনাগুলি, তাদের যে সময় ঘটনা ঘটে তার 15 দিন মতো তারা খুব উৎসাহিত থাকেন এনকোয়ারি করা। তারপরে কি হয়? এই যে বলছি, তার পরবর্তী সময়ে যে ফলো আপটা সঠিকভাবে এনটিএ করেনি, যার ফলশ্রুতিতে ইনস্টাগ্রামে যত কথাই ওনারা বলুন না কেন, তাদের কোনো দায়বদ্ধতা তো নেই। আপনি শুনলে অবাক হবেন, এই যে এনটিএ কে যে গঠন করা হয়েছে 2017-তে, এরা এনটিএ যে আইন মাফিক হয়েছে, এটা হচ্ছে আপনার সোসাইটি অ্যাক্ট দ্বারা রেজিস্টার্ড।
ওই ক্লাব, আমাদের বীরেন্দ্র ক্লাব বা ইস্ট বেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব, যারা তারা কোনো অবস্থাতেই সিএজি অডিটের আওতায় আসে না, এমনকি সংসদেও তারা মানে রিপ্লাই দিতে বাধ্য না। এই যে জায়গাটা, এটা কি কেন করা হয়? তাদের দায়বদ্ধতা অনেকই কম, অনেকটাই এখন কম। এবং সেটা শুধু না, 2019 থেকে এনটিএ নিট পরীক্ষার দায়িত্ব নেয়, 2013 থেকে 2018 অব্দি সিবিএসসি দায়িত্বে ছিল, এখন 2019 থেকে 2026 আমরা গড়পড়তা 3 বার দেখলাম, 2021, 2024 এবং 2026-এ ব্যাপক কেলেঙ্কারি হয়ে গেল। একটা মানে আমার এক বন্ধু আমাকে একটা নাম দিল, মানে বলতে অসুবিধা নাই কারণ ও তার মারাঠি পত্রিকাতে বার করে দিয়েছে সেটা। সেই ও বলছে যে এই একটা কোচিং সেন্টার, পার্টিকুলারলি একটা কোচিং সেন্টার আছে, রেণুকা কোচিং সেন্টার, এর যে মালিক শিবরাজ রঘুনাথ মোটেগাঁওকার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ভদ্রলোক দীর্ঘদিন ধরে এটাকে, তার কোচিং সেন্টারটাকে বলা হচ্ছে যে ডাক্তার তৈরির কারখানা। ওদের মারাঠি ভাষায় একটা অন্য ল্যাঙ্গুয়েজ, আমি অত মানে হিন্দিতে যেটা বলেছে সেটা আমি বললাম, ডাক্তার তৈরির একটা কারখানা। এই মোটেগাঁওকারের যে এখান থেকে রেখে, এই যে আমি যে ইয়েটার কথা বললাম, মানে ওই যে পার্লার টার্লার, এই পার্লারের মাধ্যমে করতে গিয়ে যে আরেকজন ভদ্রমহিলাও তো ধরা পড়েছেন, একজন এই বায়োলজির একজন দিদিমণি, উনি ইয়ে করেন মানে বোটানি এবং প্রফেসর একজন, উনাকে ধরা পড়েছে। উনার সঙ্গে ওই এই যে মানে পার্লারের যে মহিলা, দুজনের নামই কাছাকাছি, দুজনের নামই মনীষা, ফলে এই পার্লারের মহিলারও যোগাযোগ আছে এবং তাদের 21খানা আপনার অ্যাকাউন্ট, ইয়ে মানে পাসবই ইয়ে করা, ব্যাংক অ্যাকাউন্ট 21টা। এখানে শুধু এই যে গোটা চক্রটা বা এই যে, আমি এই কথাগুলি কেন বললাম দেখেন, এই যে বাবা মার কি পরিমাণ টাকা এখানে ইনভলভ হয়েছে, নিঃস্ব হয়ে গিয়েছে। এই যে সুইসাইড করেছে, যে নোটগুলি পেলে আপনার শিউরে উঠবে। যারা সুইসাইড করছে বা যারা এই ধরনের মানে চরম সিদ্ধান্ত নিচ্ছে, তারা কোন শ্রেণীতে পড়ছে সেটা আমরা জানি না, তবে জীবন হারিয়েছে, ভবিষ্যৎ আমরা ডাক্তার হারিয়েছে। আত্মহত্যার ঘটনাটা আমি নিন্দা করি, এটা কোনো পথই না, এটার সঙ্গে। তবে এখানে আসবো আপনার কাছে দেবাশবাবু, এই যে এনটিএর যে কোনো নিজস্ব নাকি তাদের কোনো পরিকাঠামো নেই, তাই অফলাইন পরীক্ষার মানে মোড আর এই আউটসোর্সড পরীক্ষাগুলোই কি মানে এটার মূল কারণ, প্রশ্নগুলো ফাঁস হয়ে যাওয়ার মূল কারণ বলে মনে করেন? কারণ এখন তো এই ডিজিটাল যুগে ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সাম এখন অনলাইন হচ্ছে, এবং অফলাইন মোডে করতে গিয়ে কি এই সমস্যাগুলো তৈরি হচ্ছে? বিভিন্ন কোচিং সেন্টারের উপর ভরসা করতে হচ্ছে বা আউটসোর্সিং পরিকাঠামোর উপর। দেখুন, গতকালকে মিনিস্ট্রি অফ এডুকেশনের যিনি মাননীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি একটা প্রেস নোট রিলিজ করেছে, যেখানে বলেছে যে নেক্সট ইয়ার মানে 2027 নিট পরীক্ষা সিবিটি মোডে মানে কম্পিউটার বেসড টেস্ট মোডে হবে। ভালো কথা। আপনি বলছেন লিকেজটা কিন্তু মাত্র মানে এটা ভেতরের লোক যদি কোনো না কোনো ভাবে এটার সাথে, সে আপনার যে প্রশ্নপত্র বানায়, হ্যাঁ, এ তো একজনে বানায় না, একটা বিশাল মানে অনেক টিম থাকে, কোথাও না কোথাও ওখান থেকে লিক হয়, বা যেখানে এটাকে স্টোর করা হয় বা যেখানে এটাকে টাইপ করা হয়, হ্যাঁ, ওখান থেকে লিক হয়। এবার আমি একটু বলি আপনাকে, 2024 সালের একটা ঘটনা, আপনার প্রশ্নের থেকে একটু উত্তরটা আলাদা হচ্ছে কিন্তু এটা রিলেটেড। আপনি লিকেজের কথা বলছেন, 2024 সালে আমরা দেখেছি যে নিট পরীক্ষা হয় 720 পরীক্ষা হয়, এর মধ্যে খুব সম্ভবত 57 জন অথবা 67 জন 61 জন 720 পেয়েছে। ঠিক আছে, এটা অদ্ভুত ব্যাপার। আমি মানে একটু আমাকে সময় দেবেন, আমি একটু করে বলি। 720 পেয়েছে, আচ্ছা ভালো কথা। আবার এরকম মণিময় বাবু যেরকম বলেছেন যে ওরা যখন মক টেস্ট দিয়েছে তখন কিন্তু যেসব কোচিং সেন্টারে মক টেস্ট দিত সেখানে ওদের সেরকম রেজাল্ট ছিল না। এক, আপনি দেখুন এই 2024-এ যখন এই ঘটনাটি ঘটে, অনেক জায়গা থেকে রিনিটের আবেদন করা হয়েছিল, তখন কিন্তু সরকার কর্ণপাত করেনি, কারণ ওরা বলেছিল একটা গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, সেই সুবাদে এতগুলো ক্যান্ডিডেট আউট অফ 720 পেয়ে গেছে, ঠিক আছে। এবং এটা মাননীয় আদালতে এটা বিচারাধীন ছিল, এবং সরকারের যুক্তিটাকে মেনে এরা অ্যাডজুডিকেট করে যে হ্যাঁ ঠিক আছে, এটা ওই গ্রেস মার্কের জন্য।
কিন্তু 2024-এর আপনি যদি ডাটা দেখুন, আমি দেখুন কারোর মানে আমি কোনো বিতর্কে যেতে চাই না, যেগুলো আমরা অ্যাভেলেবল সোর্স আছে, পাবলিক ডোমেনে আছে, সেই এনডিটিভি বলুন বা অন্যান্য বিভিন্ন মিডিয়া, ওরা যেগুলো রিসার্চ করে বের করেছে, যে এই ঘটনাগুলো পার্টিকুলার 2-3টে মহারাষ্ট্রের কয়েকটা জায়গা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ইভেন রাজস্থান। আপনি হয়তো জানবেন আগরতলার বা ত্রিপুরার প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করতে মেডিকেলের এক্সাম দেওয়ার জন্য কোটাতে চলে যায়। হালে আরেকটা নাম শুনেছি হিসার, এটাও রাজস্থানে। এখানে নাকি পড়াশোনা করলে শিকারে মানে ওখানে পড়াশোনা করলে আরে ডাক্তারি পড়বে। আমি একজন মানে একজন ছাত্রই বলবো বা একটা শিক্ষার সাথে জড়িত একটা লোক, আমি বলতে পারি যে আপনার সিলেবাসটা থেকে যে কোনো পরীক্ষার একটা সিলেবাস থাকে। নিট পরীক্ষার সিলেবাসটা হচ্ছে এনসিইআরটি বেস, এর বাইরে তো আর আসে না। হয়তো কোয়েশ্চেনের মধ্যে টুইস্টার থাকে, কনসেপ্ট ওয়াইজ থাকে, বেশিরভাগ টুইস্টার আপনাকে মানে এমন একটা ফিজিক্সের একটা ইয়ে দিল যেটার কনফিউজড করার জন্য এরকম থাকবে যে এটার রেজাল্ট হয়তো 7 মানে খুব নিয়ারলি থাকবে 706 বা 707। আপনি হঠাৎ করে দেখে আপনি ইয়ে পাজলড হয়ে যাবেন, এটা 706 না 707। হ্যাঁ, এরকম থাকে, মানে আপনার এনসিইআরটির বাইরে তো থাকে না। তাহলে ওখানে কি ব্যাপার আছে যে ওখানে সবাই দলে দলে গিয়ে একটি বছর ওখানে উইথ দ্য প্যারেন্টস, উইথ দ্য গার্ডিয়ান গিয়ে ওখানে থাকছে আর থেকে ওখানে পরীক্ষা দিচ্ছে। তো ওটার মধ্যে কি জাদু মন্ত্র আছে যেটা আপনার শিকার বা কোটাতে পাওয়া যায় সেটা অন্য জায়গায় পাওয়া যায় না, বা রাজকোটে পাওয়া যায় না। আমি আপনাকে এটা বলবো যে কেন বলছি, নিট 2024 আপনার টোটাল ওভারঅল সেন্টার ছিল 4750 ওভারঅল অল ওভার ইন্ডিয়াতে, ঠিক আছে। এর মধ্যে আমি যে রাজস্থানের ওই জায়গাটার কথা বললাম, শিকার না শিকারে যেখানে ইয়ে হলো যে ওখানে আপনার 49টা আপনার ইয়ে ছিল, সেন্টার ছিল, ঠিক আছে। এবার কেন লোকের মধ্যে একটা সন্দেহ হয়, এতগুলো অল ওভার ইন্ডিয়াতে আপনার যখন আপনার সাকসেস রেট দেখা যাচ্ছে 1.30 বা 1.03 হোয়াট এভার ইট ইজ, সেখানে দেখা যাচ্ছে এই 49টা কোচিং সেন্টারের মধ্যে 10টা কোচিং সেন্টারের সাকসেস রেট অ্যাবাভ 12%, 13%, 6%, 7%। ওখানে কি এমন জাদু আছে যে ওই কোচিং সেন্টার মানে ওই সেন্টারগুলো থেকে যারা পরীক্ষা দিচ্ছে ওদের সাকসেস রেট এরকম হয়ে যাচ্ছে? এগুলো সন্দেহজনক, বুঝতে পেরেছেন তো। এবার আপনি এখন আমরা তো বলতে পারবো না যে দুর্নীতি হয়েছে যতক্ষণ না গভর্নমেন্ট এটাকে এন্ডোর্স করছে বা মহামান্য আদালত এটাকে এন্ডোর্স করছে। আমরা শুধুমাত্র এটা সন্দেহ চোখেই দেখতে পারি, আর বেশি না। এবার যে সূত্রগুলো বেরোচ্ছে 2024 কথা আপনি বলছেন, 2024-এও আঙুল উঠেছিল, অভিযোগ উঠেছিল, এবারও কিন্তু অভিযোগ উঠছে কোচিং সেন্টারগুলোকে নিয়ে। 2025-এর কথাটা মণিময় বাবু বলছিলেন, যে পরিবারটির কথা, দু ভাইয়ের 4 ছেলে, তারা সবাই এটা মানে নিতে পেয়েছে। এটা নিয়ে কিন্তু এখন মিডিয়াতে উঠছে। 2026-এর ঘটনাটা কি, একজন কেমিস্ট্রির টিচার, উনিও রাজস্থানের হনুমানগড় মানে ওই শিকারেরই একটা জায়গা, হনুমানগড় বা সামথিং লাইক দ্যাট, উনি কেমিস্ট্রি টিচার। উনি সামা উনার যে বাড়িতে থাকেন ওই বাড়িওয়ালা বলছে যে এরকম একটা পিডিএফ এসছে, হ্যাঁ, সেটা আপনার 3 মে 2026 যেদিন পরীক্ষা হয়েছে, যে এটা নিয়ে খুব ভাইরাল হয়ে গেছে। তো উনি এটা দেখলেন যে কোয়েশ্চেন পেপারের প্রথম 1 থেকে 29 পর্যন্ত কোনো মিল নেই, কিন্তু 29-এর পরে 30 নম্বর থেকে এটা অনেকটা হুবহু মিল পেয়ে গেছে। তখন উনি আবার ওই লোকটাকে জিজ্ঞেস করলেন যে আপনার কাছে কি আর কিছু আছে নাকি এরকম? বলছে বায়োলজিরও আছে, এবং এটা বায়োলজির টিচাররা এটাকে ইয়ে করে যে হ্যাঁ এটার মধ্যে প্রচুর মানে এগুলো কি হচ্ছে, এগুলো গেস পেপার করে বাজারে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তো এবার ঘটনা 3 তারিখে ধরা পড়লো কেন, এর আগে ধরা পড়লো না? প্রথম দিকে যারা এগুলো ছড়ায় এরা খুব সতর্ক থাকে। একটা শোনা যায় যে এগুলো অথেন্টিসিটি কতটা আছে আমি মানে বলতে পারবো না, যেগুলো আমরা দেখি বিভিন্ন লোকের সাক্ষাৎকারে। ঠিক আছে, প্রশ্ন ফাঁসের বা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করা হয়, সেটা 2021-এ একরকম ছিল, 24-এ একরকম, 2026-এ, কিন্তু কিছু কিছু প্যাটার্ন বা কিছু কিছু সিস্টেমটা একই রকম থাকে। সেই জায়গাটাতে এখন প্রশ্ন হচ্ছে যে কেন বারবার, আমাদের প্রশ্নটা হচ্ছে বারবার কেন? আর যখন একটা রেসপন্সিবল টেস্টিং এজেন্সিকে, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং যারা সিবিএসসি থেকে দায়িত্ব পায় তাদের দ্বারা কেন বারবার একই ধরনের বিভ্রান্তি হয়ে যাচ্ছে? মনে হয় এই যে প্রশ্ন ফাঁসের সাথে যারা যুক্ত
সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াটাই কি নতুন অপরাধীদের আরো সাহসী করে তুলছে? একদম একদম একেবারে মানে 100%। 2024 সালে যখন এটা ফাঁস হয় তখন এটা একটা তদন্ত কমিটি হয়েছিল। তদন্ত কমিটির চেয়ারম্যান কে ছিল জানেন? ওনার নাম হচ্ছে প্রদীপ যোশী। উনি এনটিএর চেয়ারম্যান এখন। তিনি নিজের দপ্তরেরই উনি তদন্ত করছেন। এই তদন্তের কি হবে? কোন লোক স্ট্যান্ডই ছিল না এই তদন্তে। ফলে আপনি যে প্রশ্নটা মানে সাংঘাতিক প্রশ্ন। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই ইনস্টাগ্রামে যখন ফুল প্রুফ বলা হচ্ছে, এই যোশীরাই বলছেন ফুল প্রুফ, আর তখন তার সঙ্গে যে প্যানেল প্রশ্নকর্তারা যারা ছিলেন তাদের ভেতরে দুজন, একজন হচ্ছেন বিঠল রাও কুলকার্নি, লাতুরে ওনার বাড়ি, উনি বটানি জুলজির, আরেকজন হচ্ছে মনীষা গুরুনাথ মান্ডে, উনি পুনের। দুজনই গ্রেপ্তার হয়েছেন। এই যে মনীষা, এই মনীষার সঙ্গে অনেকের যোগাযোগ, মনীষার সঙ্গে অনেকদিন, এবং শুনলে আশ্চর্য হবেন এরা গত 6-7 বছর ধরে এই প্যানেলের সঙ্গে যুক্ত। আচ্ছা, 24 তার মধ্যে পড়ে গিয়েছে, 24-এর আগে থেকেই যুক্ত। তার মানে কি আপনি এই ঘটনাগুলি ঘটার পরে এদের উপরে নজরদারি করতে পারেননি। তাহলে কোন বছরের নিট পরীক্ষায় মানে সন্দেহের ঊর্ধ্বে নয়। এবং এনটিএ দায়িত্ব নেওয়ার পর থেকে এটা কোনো অবস্থায়, এনটিএ নিজেই স্বীকার করছে তার নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, কিছুই নেই। ফলে ফাঁকা জমিতে নিয়ে গেছে। আরো সুন্দর, পুনেতে ওঙ্কার সিঙ্গুটে একটা আয়ুর্বেদ একজন ডাক্তার, এর ভেতরে আয়ুর্বেদ ডাক্তারও ঢুকেছেন। ওঙ্কার সিঙ্গুটে বলে একজন আয়ুর্বেদ ডাক্তার এবং শুভম খেরনার বলে একজন আয়ুর্বেদিক মেডিসিনের সঙ্গে যুক্ত আছেন এমন একজন ছাত্র। আচ্ছা, এই পুরো ঘটনাটার সঙ্গে যুক্ত। এবং কেরিয়ার কাউন্সিলে, এই কাউন্সিলিং যারা করেন, কেরিয়ার কাউন্সিলিং এর সঙ্গে চালায় একজন প্রফেসর ধনঞ্জয় লাখান্ডে বলে একজন ভদ্রলোক, উনিও স্ক্যানারে আছেন। এরা সব একটা সঙ্গে একটা প্যানেল তৈরি করেছেন। এই প্যানেলটা সারা ভারতবর্ষে তো ছত্রাকের মতো ছড়িয়ে আছে, কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমি জানি না, কিন্তু 5টা রাজ্যে ব্যাপকভাবে, জয়পুর, নাসিক, দাদা যেটা বললেন যে শিকার, জয়পুর, নাসিক, পুনে, তারপরে হচ্ছে আহেলিয়ানগর, নতুন শিকার, গুরগাঁও, এই সমস্ত জায়গাগুলি ছত্রাকের মতো রয়েছে। যে কথাটা তুলেছেন উনি, সেটা হচ্ছে এই যে কেন রাজস্থান যেতে হবে। আপনি আগরতলার শঙ্কর চৌমুহনীটা পার হয়ে দেখবেন কি প্রচন্ড ভিড়। এই সমস্ত কোচিং সেন্টার সব কি হচ্ছে, কি ধরনের কোচিং সেন্টার হচ্ছে তারাও স্ক্যানারে আছে কিনা আমি জানি না। তবে এই যে জায়গাটায় বলা হচ্ছে রাজস্থানের ওই অংশে আমি ধর্মনগরের একটা পরিবারের কথা জানি। তারা মানে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ওরা চলে এসেছিলেন। এই ঘটনা ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছে, বলছে তোমাদের জায়গাটা সব ঠিকঠাক হয়ে গিয়েছে, তোমাদের কোনো সমস্যা হবে না, আবার চলে এসো, আবার কোচিং স্টার্ট হয়ে যাবে। 21শে জুন পরীক্ষা। ওরা মানে ধরেন আজকে এসেছে তো, একদিন দুদিন বাদ দিয়ে এই ট্রেনের টিকিট কেটে আবার চলে যাবে। ওই জায়গাটা এখন তাহলে এটাই প্রশ্নটাই জায়গাটাতে আমরা আপনার কি মনে হয় এই সমস্যার সমাধান কি মানে শুধু তদন্ত কমিটি, যেটা 2024 আমরা দেখেছিলাম, তদন্ত কমিটি করে হবে নাকি এনটিকেই বদলে ফেলা প্রয়োজন বলে আপনি এই মুহূর্তে মনে করেন? দেখুন, আমি এখানে একটু বলি, এনটিএ এটা কারেকশনাল মেজার নিয়েছে যে রঙ্গনাথন কমিটি বা কোনো কমিটির একটা 2024 একটা সুপারিশ করেছিল। অ্যাকর্ডিং টু দ্যাট উনি একটা ইয়ে করেছেন, সেটা উনি যে রিকমেন্ডেশন করেছেন এটা 2024-এ করেছিলেন। যাই হোক, বেটার লেট দেন নেভার। 2026-এ গিয়ে এটা ইমপ্লিমেন্ট হয়েছে। সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি লেভেলের দুজনকে এটাতে ইনক্লুড করা হয়েছে, দুজন ডিরেক্টর লেভেলের ইনক্লুড করা হয়েছে। আপনি যে বলছেন যে এটা, দেখুন আমরা দেখেছি যে বাজে ক্রাইম হলে পরে ভারতবর্ষের কোথাও বা অল ওভার ওয়ার্ল্ডে যেখানে বাজে ক্রাইম হলে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এটা শাস্তিটা দেওয়া হয় এর জন্য যে ওই যে ওকে শাস্তি দিলে কি ওই পাপটা শেষ হয়ে যাবে না, এটা এমন একটা নিদর্শন করা হয় যে পরবর্তী এই ধরনের পাপ করার জন্য এগিয়ে আসবে না বা ভয় পাবে না। আপনি এখন দেখুন 2024-এর পরে অনেককে অ্যারেস্ট করা হয়েছে। আপনি কিভাবে দেখেছেন? আপনি দেখেছেন মুখে একটা মুখোশ লাগিয়ে বা কোনো কিছু ইয়ে করে এসে থানায় এনে দাঁড় করাচ্ছে, আপনি এইটুকুনি দেখলেন। তারপর ওরা কি করছে, ওদের কি ধরনের ওদের আইনি প্রক্রিয়া হলো, আলটিমেটলি ওরা পানিশড হলো কিনা, আর হলে কতদিনের জন্য হলো,
সেরকম কিন্তু খবরগুলো পরবর্তীকালে আমরা দেখতে পাই না। আপনাকে এমন শাস্তি দিতে হবে যে আগামী দিনের এই ক্রাইমটা করার আগে যাতে দুবার ভাবে। আপনি দেখুন মেডিকেল সেক্টর আর শিক্ষা সেক্টর দুটোর মানে খুব ভালো ব্যবসা হয়, বুঝতে পেরেছেন তো? নাহলে আপনি দেখুন শিক্ষাতে আপনি আপনার ছেলে বা মেয়ে, আমি আমার ছেলে বা মেয়ে, মণিময় বাবুর ছেলে বা মেয়ে, আমরা কিন্তু বাচ্চাদের পড়াশোনার জন্য আমরা কিন্তু যতই আর্থিক অনটন থাকে আমরা চাইবো যে আমাদের সামর্থ্য অনুযায়ী বেস্ট শিক্ষাটা প্রদান মানে যাতে করা যায় সেটা আমরা ভাবি। ঠিক তেমনি স্বাস্থ্যের ক্ষেত্রে এরকম, আপনি যতই আর্থিক দুর্বল হন না কেন, যখন আপনার পরিবারে কেউ অসুস্থ হয় আপনি যাবেন, আপনার বেস্ট চিকিৎসা যাতে পাওয়া যায় সেটার জন্য চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি অন্য কিছু ভাববেন না। এই যে লোকেদের যে একটা আর্নেস্ট একটা এরকম ইয়ে থাকে যে না আমার ছেলেকে বা মেয়েকে ভালো পড়াতে হবে, এটার সুযোগ এই শিক্ষা জগতের মাফিয়ারা নেয়। তার জন্য আজকে এই সমস্যা। ঠিক আছে, ওরা তো চোর সবসময় চুরি করবে, তো পুলিশ কি করতে আছে? পুলিশকেও সেরকম সদর্থক ভূমিকা নিতে হবে। আপনি হয়তো বুঝতে পারছেন আমি অ্যাকচুয়ালি কি মিন করতে চাইছি। তো আপনি মনিময় বাবু বলছেন যে কোটাতে এরকম হয়েছে যে পরীক্ষার পরে আবার ওটা দুদিনের মধ্যে ডেকে নিয়েছে। ইনফ্যাক্ট এটা কি হয়েছে জানেন তো, যেদিন আপনার 12 তারিখে ডিক্লেয়ার হয়েছে যে পরীক্ষা হবে, রিনিট হবে, এখানে আমি গভর্নমেন্টকে বাহবা দেব। 2024-এ যারা পরীক্ষার্থী ছিল যখন এগুলো শোনা গেছে 720-তে 720 পেয়েছে, এরপরে কিন্তু অনেকে ভেবেছিল এবং পরীক্ষার্থীরা ভেবেছিল তবে কি আবার নিট হবে, রিনিট হবে, এটা একটা কনফিউজড লেভেলে ওরা ছিল। আলটিমেটলি হয়নি। এবার এত কনফিউজ স্টেটে রাখেনি ছাত্রছাত্রীদের। যখন গভর্নমেন্ট দেখেছে যে এরকম হয়েছে, সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ওরা ডিসিশন নিয়েছে 3 তারিখ পরীক্ষা, 7 তারিখে এফআইআর ইয়ে হয়েছে, 12 তারিখে আপনার এটাকে ক্যান্সেল করে দিয়েছে এবং ইমিডিয়েটলি এর দুদিনের মাথায় বলে দিয়েছে যে কবে পরীক্ষা, 21 জুন। এবার এই পরীক্ষা ক্যান্সেল হওয়ার পর এবার কি হলো, অনেক ছাত্রছাত্রীরা খুব ইয়ে হয়ে গেছে, ডিস্ট্রেস লেভেল ওদের হাই হয়ে গেছে। এখানে কি হয়েছে, যেসব কোচিং সেন্টার গুলো আছে, যেমন আপনার ফিজিক্স ওয়ালা বলুন, আমি দেখেছি এগুলো ইউটিউবে, বা আরো অনেক সেন্টার গুলো আছে বা কোটাতে যারা আছে, ওরা কি করেছে, ওরা আবার বলেছে যে যেহেতু ওদের তো নিটের সাথেই হলো, নিট 2026, সেই এটা তো পরীক্ষা যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, ওদের একটা লাইবিলিটি চলে আসছে। যতক্ষণ না পরীক্ষা হচ্ছে ততক্ষণ ওদেরকে মক টেস্ট বলুন বা যেভাবে ওই সাপোর্টটা ওরা প্রোভাইড করবে সেটাই করছে, এটার মধ্যে এক্সট্রা কিছু নেই। বা এখন এই যে বিভিন্ন কোচিং সেন্টারগুলো দিকে আঙুল তোলা হচ্ছে, বিভিন্ন যে কোচিং সেন্টারে যারা টিচাররা রয়েছেন দেশব্যাপী, আমরা কোনো বিশেষ জায়গা নয়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন, ওনারা কিন্তু আঙুল তুলছেন বা যে প্রশাসনের দিক, ওনারা বলছেন যারা ভেতর থেকে এনটিএ বা যারা প্রশ্ন তৈরি করছেন সেখান থেকে লিক হচ্ছে, আর সেটার দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে স্টুডেন্টদের উপর, বিশেষ করে যারা বলছে যারা স্টুডেন্টরা যারা এই প্রশ্নগুলো কিনেছে বা কিনে পরীক্ষা দিতে চেয়েছে তার উপর চাপিয়ে। আমি একটু বলি, দেখুন আপনি এটা ঘটনা কি, পরীক্ষার্থী এবার 22,75,000, মানে প্রায় ধরুন 23 লাখের মতো। এবার আপনি যখন আপনি প্রাইভেট ইনস্টিটিউটে মানে গভর্নমেন্ট মেডিকেল প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে যাবেন, এখানে মোটামুটি আপনার পড়তে গেলে লাগবে 80 লক্ষ থেকে 1 কোটি টাকা টিউশন ফিস, শুধু 80 থেকে 1 কোটি টাকা টিউশন ফিস। এরপর থাকবে যে ওর এই যে 5 বছরের যে খরচাটা আছে, এটা গিয়ে প্রায় গিয়ে দেখুন গিয়ে 1.5 কোটি থেকে 2 কোটির মধ্যে চলে আসে, বিভিন্ন ধরনের খরচা থাকে। ওয়ারেজ আপনি যখন এইমস দিল্লি বা রিমসে পড়বেন, ওখানে 5-10 হাজার টাকা হচ্ছে টিউশন ফিস। আপনি ডিফারেন্সটা বুঝুন। এবার সবাই তো নিট পরীক্ষা কেন দেয়, এখন নিট ছাড়া কিন্তু আপনি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন না। একদম দেখবেন যে প্রচুর 22 লাখ 23 লাখ পরীক্ষা দিচ্ছে। পাস মার্কস কত, অনেকে বলে 150, অনেকে বলে লাস্ট ইয়ার ছিল 164, 164 হয়ে পেলে পরে 720-র মধ্যে আপনি পাস করে গেলে। এবার কিন্তু আপনি কলেজ পাচ্ছেন, এবার কিন্তু আপনি ইউ আর এন্টাইটেলড টু গেট ইন অ্যাডমিশন এনি মেডিকেল কলেজ। হ্যাঁ, এবার কাটন মার্কসের ব্যাপার থাকে, এবার গভর্নমেন্টের কলেজে পেতে গেলে ওই কাটন মার্কস থাকলে আপনি পাবেন, নয়তো আপনি প্রাইভেটে পড়বেন বা আপনি যদি বিদেশে গিয়ে পড়েন সেটাও পড়তে পারেন। কিন্তু আপনাকে সেই জায়গাটাতে ক্রেজটা তার মানে কি এটাই যে আমার পয়সা দিয়ে তাহলে কিনতে হবে প্রশ্নগুলো এবং তার জন্য সরকারি কলেজে পাওয়ার জন্য ভালো র্যাঙ্কিং, অফকোর্স আপনি যেখানে সেই জায়গাটাকে তাহলে আমরা কিভাবে ডিল করছি, এটা তো আমাদের সামাজিক ব্যাধি হয়ে গেল। তাহলে
অফকোর্স এটা আপনি এটা দেখুন, আমি প্যারেন্টসদেরও এখানে অ্যাওয়ারনেসটা অনেকটাই ওই লেভেলে যেতে হবে। আপনি দেখুন না, এনসিআরটি বেসড পরীক্ষা, আপনি কোচিং সেন্টারগুলো, কোটার কোচিং সেন্টার, শিকার বা রাজকোটের কোচিং সেন্টার কি এনসিআরটির বাইরে থেকে কিছু দিচ্ছে? লোকে ওখানে কেন পড়তে যাচ্ছে? আপনি যদি বলেন ওই নেক্সাসের কোচিং সেন্টারগুলো না থাকে, তাহলে কোচিং সেন্টারের বিজনেস তো রমরমা হয় কি করে? এরা তো জাস্ট গাইড করতে পারে। আপনি গাইডটা কিন্তু আপনি আগরতলায় যখন একটা স্টুডেন্ট থাকবে বা কলকাতার একটা স্টুডেন্ট, সে তো তার লোকাল, ওখানে অনেক আপনার রিসোর্স পারসন আছে, ওরাই ওখানে আপনাকে অ্যাসিস্ট করতে পারে। তাহলে সেটাই যদি হয়, তাহলে আপনাকে শিকার বা কোটাতে কেন যেতে হচ্ছে? ওখানে কি কেন বারবার তাদের আশ্রয়ে যেতে হচ্ছে? একদম। তো সেখানে তো একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। ওকে, অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসছে। মনুমিতা, এই যে আমরা প্রতিবারই প্রশ্ন ফাঁসের পর তদন্ত এবং শাস্তির কথা বলি, আমরা আলোচনায় বসি, নিউজ হয়, মিডিয়াতে নিউজ হয়, মানুষ জানে, মানুষ ভয় পায়, বিশ্বাস হারিয়ে ফেলে এই ধরনের টেস্টিং এজেন্সির ওপর, কিন্তু তারপরেও আবার চিত্রটা কি আপনি যেটা বলছিলেন যে ফলো আপনি একই রকম হয়। কিন্তু যে 22 লক্ষ শিক্ষার্থী আজ ট্রমার মধ্যে রয়েছে, তাদের বিশ্বাস ফিরিয়ে আনতে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী ব্যবস্থা কি হতে পারে বলে আপনি মনে করেন? ব্যাপারটা হচ্ছে এগুলি হবে না। এগুলি আপনি যেগুলি প্রশ্ন করেছেন যে না না, কোনো গুরুত্ব টুরুত্বই দেবে না কেউ। কারণ এই যে আপনার এনটিএ রেজিস্ট্রেশনটা এমন ভাবে করে দিয়েছে যে তার কোনো জায়গায় তার কোনো দায়বদ্ধতাই নেই, আপনি কিছু জিজ্ঞেসও করতে পারবেন না ওকে, এরকম ভাবে করে দেওয়া হয়েছে। আইনের ফাঁক দিয়ে ঠিক বেরিয়ে চলে যাবে। প্রশ্ন হচ্ছে যে একটা কোচিং সেন্টার নিয়ে কোনোদিন হয়নি, এবার প্রথম হলো, ঘটনাটা তো না, অনেকদিন ধরে এই ঘটনাটা ঘটছে। তাহলে তোমরা সতর্কটা হলে না কেন? তোমাদের মাথায়ও একটা দুর্নীতির ব্যাপারটা ঘুরছিল যে হতে পারে, তার জন্যই এনটিএ এই যে 1 মাস আগের ঘটনাটা বললাম না, ওরা 1 মাস ধরে যে ওই যে ইনস্টাগ্রামে বিভিন্ন রকম সিনেমার মধ্যে দেখাচ্ছে, সমস্ত কিছু বলছে টলছে, এখানে তারা বলছে মানে এই একটা বিভিন্ন জায়গায় তারা 1 মাসের মধ্যে বলেছে যে আমরা ফুল প্রুফ সমস্ত কিছু করেছি। কি কি করেছি তার ভেতরে মানে অন্যান্য যে পরীক্ষার সিস্টেম ছিল তার থেকে ওরা বলছে আমরা 10 স্টেপ এগিয়ে রয়েছি। 10টা স্টেপ। কি স্টেপ দিয়েছে ওরাই জানে। এবার আধুনিক সিস্টেম ওরা ব্যবহার করেছেন, তারা বলেছেন। তারপরে বলছেন যে মাসাধিক কালের তারা প্রস্তুতি নিয়েছেন এই সমস্ত কিছু ছিদ্রগুলি বন্ধ করার। সুরক্ষার সমস্ত ব্যবস্থা তারা পাকা করেছেন, ভুলের সম্ভাবনা 0। তার মাঝে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় কোচিং সেন্টারে 281টি প্রশ্নের আপনার ওই যেটা নাম দেওয়া হয়েছে গেস্ট পেপার, 281টা প্রশ্ন ছিল। এই প্রশ্ন থেকে 135টা প্রশ্ন এসে গেছে। 135টা প্রশ্ন মানে 270-এর কাছাকাছি স্কোর করে ফেলা। না না, 135 × 4। তাহলে চিন্তা করে দেখুন, 4। এই যে ঠিক এই পেপারগুলি বেরিয়ে যাওয়ার আগে, ঠিক 4 দিন আগে এই পেপারের মানে বাজার মূল্য ছিল 5 লক্ষ টাকা, আর ঠিক 2 দিন আগে সেই বাজার মূল্য গিয়ে দিয়েছে 25 থেকে 30 হাজার টাকা। এই যে জায়গাগুলি, এই তথ্যগুলি কার থেকে বেরোলো? বেরিয়েছে যারা তদন্ত করার দায়িত্বে নেই, ওই সমস্ত যে তদন্তকারী সংস্থা যাদের লাগানো হয়নি তাদের কাছ থেকে বেরিয়েছে। তাহলে জানলে বিভিন্ন রাজ্যে কিন্তু এগুলি বেরিয়ে গিয়েছে সমস্ত জায়গায়, এবং আমি যেগুলি বলছি এগুলি প্রকাশিত তথ্য। এই জায়গায় দাঁড়িয়ে তাহলে রাজ্যগুলি কোনো অবস্থাতে এই দায়িত্বটা নিতে চাইল না। এই এনটিএ সবকিছু করে দেবে, এই জায়গাটার ভেতরে একটা গলদ থেকে গেল। এই যে গ্যাপটা, এটা পূরণ করার জন্য কেউ এগিয়ে এলো না। এই ছেলে মেয়েগুলির কথা কেউ এখানে আমার একটা প্রশ্ন আছে। এই যে আমরা এনটিএ কথা বলছি, যেহেতু এনটিএ এখানে দায়িত্ব নিয়েছে এই পরীক্ষা করানোর, আমরা কেন্দ্র সরকারের কথা বলছি, রাজ্য সরকারগুলো কোনো ভূমিকা আছে কি? বারবার সেটাই বলছি যে রাজ্য সরকারগুলো এখানে কি ভূমিকা নিতে পারে? তাদের কি শুধু তদন্ত নয়, তাদের এখানে এই যে বারবার কোটা, শিকার বা যারা বারবার আসছে এই প্রশ্নবোধক মানে স্ক্যানারের নিচে, বা মহারাষ্ট্রেও যে আমরা 24 দেখেছিলাম মহারাষ্ট্রের কথা, বছর কয়েক আগে আপনার খেয়াল আছে এখানে সিবিএসসি প্রশ্নের এদিক ওদিক হয়ে গিয়েছে। এখানে বেশ কয়েকটা জায়গায় রেড করা হয়েছিল। এখানকার একজন নামী হেডমিস্ট্রেসকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল ইত্যাদি। রেজাল্ট কি হলো? কিছু পাওয়া গিয়েছে? কিচ্ছু পাওয়া যায়নি। আপনার এই যে দীনেশ এবং মঙ্গিয়াল বিওয়াল বলে যারা, যে পরিবারটার কথা আমি বললাম, এরা গ্রেপ্তার হয়েছে। তাদের পরিবারটা দীর্ঘদিন ধরেই তো স্ক্যানারে ছিল, কই তাদের তো নজরদারি সেভাবে হলো না।
সেই পরিবারটা থেকে করে গেছে তারা বলে। এবং তারপরেও আরো যে এই যে পিভি কুলকার্নির কথা যেটা শোনা যাচ্ছে, এই পিভি কুলকার্নি মানে একজন মানে কেমিস্ট্রির একজন শিক্ষক, দীর্ঘদিন ধরে এনটিএ এর প্রশ্নের সঙ্গে যুক্ত। কি করে এগুলি হয়? প্রথম থেকেই যে গলদটা প্রথম থেকেই হয়েছে, এই যে 22-23 লক্ষ ছাত্রছাত্রীর কথা কেউ ভাবলো না তাদের গার্জিয়ানগুলি ছাড়া। ওদের পকেটটা একদম শেষ হয়ে গেল, 17টা ছেলে জানটা চলে গেল। দর্শকবাবু, কি মনে হয় এই শেষ কোথায়? আমাদের কি তাহলে আবার বিকেন্দ্রীকরণের দিকে যেতে হবে, আবার স্টেট ওয়াইজ এন্ট্রেন্সের দিকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন ভারতবর্ষের? না না, একদম না। যেরকম ভাবে চলছে এটাকে একটু মডিফাই করতে হবে। দেখুন, ভারতবর্ষে তো শুধুমাত্র আর এই একটি মাত্র এরকম এন্ট্রান্স টেস্ট হয় না। ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের জন্য যেই মেন্স হয়, যেই অ্যাডভান্স হয়, আরো অনেক সিইটি বা এরকম। দেখুন, আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকার যে ডিসিশনটা নিয়েছে যে কম্পিউটার বেসড টেস্ট মোডে করবে, এটা ওয়েলকাম, এটা ভালো। কিন্তু এটা মনে রাখতে হবে যেই মেন্সে যেরকম হয়, আপনার দেখুন কম্পিউটার বেসড মোডে করলে আপনার একদিনে পরীক্ষা নিতে হবে। যেই মেন্সে কিন্তু 7 দিন 8 দিন 10 দিনে পরীক্ষা হয় 2 শিফটে। এবার দেখা যায় এক এক শিফটের পরীক্ষা একটু সোজা হয়। সকালের শিফটে সোজা হলে বিকালের শিফটে কঠিন, বা বিকেলের কঠিন হলে সকালেরটা সোজা, বা এরকম ভাবে থাকে। আমার মনে হয় এটা যারা আরো মানে এক্সপার্ট আছে ওরা আরো ভালো বলতে পারবে, একই দিনে পরীক্ষা নিতে হবে, একই টাইমে পরীক্ষা নিতে হবে। সেই পরিকাঠামো কি ভারতবর্ষে আছে? না, করতে হবে। আপনি যখন এতগুলো প্রত্যন্ত এলাকাতে, তাহলে সেখানে একটা বৈষম্য তৈরি হয় না। হয় আপনার না? প্রত্যন্ত এলাকায় আপনার সেন্টার হয় না। যেমন ত্রিপুরাতে আপনার দুটো জায়গায় সেন্টার হয়, এক হচ্ছে আগরতলা, একটা হচ্ছে আমবাসা। বললাম তো, টোটাল প্রায় 5,000-এর মতো সেন্টার হয়। আপনার 5,000 সেন্টারে মানে ধরুন 23 লাখ কম্পিউটার টার্মিনাল আপনাকে ডিপ্লয় করতে হবে। কম্পিউটার বেসড পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে কোয়েশ্চেন পেপার আসবে, মানে রিলিজ করবে, তারপর এটাই একমাত্র ইয়ে। কিন্তু এখন যদি শস্যায় ভূত থাকে, যেটা আমরা শুরুতে আলোচনা করছিলাম, যে যদি পেপার লিকের জন্য যারা পেপার তৈরি করছেন, বা যাদের হাতে স্ট্রং রুমের দায়িত্ব, বা যাদের হাতে পেপারটাকে সেফ রাখার দায়িত্ব, সেখান থেকে যদি লিক হয়, তাহলে আপনার দেখুন, ভারত সরকারের বা আমাদের ভারতে অনেক কম্পিটেন্ট পারসন আছে যারা এই যে এগুলো যে নেক্সাসটাকে যে বের করলো, এরা তো আমাদের দেশের লোকই। বিভিন্ন এজেন্সিগুলো, সে রাজস্থান পুলিশ হোক, সিবিআই হোক, বা অন্যান্য সংস্থাগুলো, ওরা বের করেছে। ওরা যদি বের করতে পারে, এদেরকে কিভাবে ইয়ে করতে পারে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এই কাজটা করার আগে দুবার যাতে ভাবতে হয়। ওই ধরলাম 2 বছর বা 2 মাসের জেল করলাম, বা 5 বছরের জেল করলাম, তারপর ছেড়ে দিলাম, হবে না। হাজার হাজার কোটি টাকা এই মেডিকেল এক্সাম নিয়ে খেলা হয়। উনি বলছিলেন যেদিন আপনার কোয়েশ্চেন পেপার মানে লাস্ট যেদিন পরীক্ষার দিন যেটা পাওয়া গেছে, এটা হয়তো 30-35 হাজারে বিক্রি হয়েছে। এগুলো বিভিন্ন মাধ্যমে এগুলো পাওয়া গেছে। আগে এমনও হয়েছে যে 28 লাখ 30 লাখ টাকা দিয়ে কোয়েশ্চেন পেপার কিনেছে। ওকে, মনোদা, কি মনে হয় এটার উপায় কি? মানে আমার বেরোনোর উপায় কি আমাদের এই চক্রব্যূহ থেকে? সবচেয়ে বড় কথা যে যার কথা শুনে এনটিএ কাজ করেছে বলছে, দাবি করছে, রাধাকৃষ্ণন যে শর্তগুলি দিয়েছেন সবগুলি উনি প্রকাশ্যে আসুক, এবং সেই শর্তগুলি কটা আমরা তাহলে বুঝতে পারবো এনটিএ কটা মেনেছে। আমার কাছে যে তথ্য, অন্তত 6 থেকে 7টা ওনার প্রস্তাব মানা হয়নি। এবং এই যে জায়গায় আমার দেখতে হবে সিবিএসসি থেকে যে আমরা নিয়ে এলাম, এটা একটা জায়গায় নিয়ে এলাম, এতে কতটা লাভবান হলো ছাত্রছাত্রীরা, নাকি সিবিএসসি তে ফেরত যাব। দুটোকে পাশাপাশি রেখে আমাদের চিন্তা করতে হবে। তারাই করুন যারা নিজের পরিকাঠামোর ভেতরে থেকে। 24টা দেশে কিন্তু সিবিএসসি কোর্সের পরীক্ষা চলে ভারতবর্ষে। 24টা দেশে চলে, ফলে তাদের পরিকাঠামো একটা আছে। সিবিএসসি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে সিবিএসসি বিভিন্ন স্কুলগুলো তাদের পরিকাঠামো করতে পারে। এর সঙ্গে এই যে কোচিং সেন্টারগুলিতে নজরদারি বাড়ানো, আর স্কুলগুলিতে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি দাবি করা হচ্ছে। সেখানে এই কোর্সগুলিতে মানে এই যারা বাইরে চলে যাচ্ছে, গিয়ে প্রচুর পয়সা খরচা করে আসছে, সেগুলি আমরা স্টেটে করতে পারি কিনা এগুলো দেখুক। আরেকটা হচ্ছে এই যে প্যানেল টিচার বলা হচ্ছে যাদের, এদের নাম প্রকাশ করে দেয়, প্রকাশ্যে আসুক এদের নাম। পুলিশ ধরলে পরে প্রকাশ্যে আসছে কেন? পুলিশ ধরার পরে, চোর ধরার পরে প্রকাশ্যে আসছে কেন? তার আগেই নামটা প্রকাশ করে দিক না। তাহলে এরা স্ক্যানারে থাকবে, পাবলিকলি স্ক্যানারে থাকবে। যখন ঘটনাগুলি এসছে সরাসরি দিয়ে দেখ, এবং
কিভাবে হচ্ছে সমস্ত, এদের নির্বাচনটা কি করে হয়, এই যে প্যানেল টিচারদের নির্বাচনটা কি পদ্ধতি, কি পদ্ধতি? এক ভদ্রমহিলা যার কথা আমি বললাম বা এক ভদ্রলোকের কথা বললাম 6-7 বছর ধরে আছেন, তাদের কেন কোয়ারির ভেতরে আনা হলো না? এই বিষয়গুলি আসবে না? তাদের এখন ধরা পড়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে 6-7 বছর ধরেই তো আছে, মানে তখন থেকে এইগুলি কাজ হচ্ছে। প্রশ্ন আসবে এই যে স্ক্যানার আর হচ্ছে রাজ্য সরকারগুলিকে সমানভাবে হাত বাড়িয়ে দিতে হবে, কেমন? তা না হলে এগুলি বন্ধ করতে পারবেন না। শুধু কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলে বা অভিযোগ তুলে বা এনটিএর দিকে শুধু অভিযোগ তুললে ক্ষান্ত থাকলে হবে না, সমাজ ব্যবস্থাটাকেও কিন্তু পাল্টাতে হবে। পরীক্ষার্থীদের জন্য যারা প্রশ্নপত্র কিনছে তাদেরকেও কিন্তু নিজেদের মানসিকতা পাল্টাতে হবে। অসংখ্য ধন্যবাদ মনিমিতার সঙ্গে থাকার জন্য। দেবাশবাবু, আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, 22 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ আজ শুধু একটা পরীক্ষার খাতার পাতায় বা ওএমআর শিটে আটকে নেই, তা আটকে গেছে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার কাঠগড়ায়। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষা বাতিলের মতো ঘটনা কেবল মেধার অপমান নয়, বরং একটা প্রজন্মের আত্মবিশ্বাসের মূলে কুঠারাঘাত। তবে ক্ষোভ আর হতাশার এই গাঢ় অন্ধকারের মধ্যে আমাদের সমাধানের পথ খুঁজতে হবে। এখন আর পারম্পরিক যে কাদা ছোড়াছড়ি বা নিছক তদন্ত কমিটির আশ্বাসে সান্ত্বনা খোঁজার সময় কিন্তু নেই। রাষ্ট্র, প্রশাসন এবং সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে এবং এক নিরেট, নিচ্ছিদ্র এবং প্রযুক্তি নির্ভর স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। সঙ্গে থাকুন, দেশ দুনিয়ার সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।